Hello dear students, welcome to TWS Academy. General Awareness and GK class 46 সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। আশা করব ক্লাসটি তোমাদের খুবই ভালো লাগবে। আর আমাদের সমস্ত ক্লাস ফ্রিতে দেখতে দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো। সেখানে কিন্তু তোমরা সমস্ত ক্লাস দেখতে পাবে এবং সমস্ত ফ্রি ক্লাসের লিঙ্ক পেতে এবং অন্যান্য আপডেট পেতে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ সেখানে যুক্ত হতে ভুলো না। আজকের ক্লাসে আমরা প্রথম প্রশ্ন যে প্রশ্নটি নিয়ে আলোচনায় আসবো সেটা হচ্ছে কোন শৈবালে প্রথম কেলভিন চক্র পর্যবেক্ষণ করা হয়। খুবই মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কেলভিন চক্রটা সর্বপ্রথম কোন কোষ দেহে বা কোন শৈবালে পর্যবেক্ষণ করা হয়েছিল। তো কেলভিন চক্র বিষয়টা কি এটা ডিটেলসে বলবো না। কেলভিন চক্রটা কি, কারণ অনেকটাই কিন্তু একটা কমপ্লিকেটেড এবং অনেক বড় একটা বিষয়। তো কেলভিন চক্রটা আমরা মনে রাখি। কেলভিন চক্রটা কারা পর্যবেক্ষণ করেছিল? কেলভিন চক্র পর্যবেক্ষণ করেছিল নোবেল জয়ী 1961 সালের নোবেল জয়ী বিজ্ঞানী, মার্কিন বিজ্ঞানী এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেলভিন কেলভিন। কে পর্যবেক্ষণ করেন? মেলভিন কেলভিন এবং জেমস বেসহ্যাম। কে? জেমস বেসহ্যাম এবং মেলভিন কেলভিন, তারা দুজনে মিলে কিন্তু পর্যবেক্ষণ করেছিল এই কেলভিন চক্রটি। ঠিক আছে, এবং এই কেলভিন চক্রটি মনে রাখবে কি, আসলে একটু সংক্ষেপে বলে রাখি, একদমই সংক্ষেপে। উদ্ভিদ এই কেলভিন চক্রটি সাধারণত হয়ে থাকে কখন? এটা হয়ে থাকে অন্ধকার দশায়। এবং অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইড CO2 থেকে গ্লুকোজ উৎপন্ন হয়ে থাকে এই দশায়, বা এই চক্রটিকে বলা হয়ে থাকে কিন্তু কেলভিন চক্র। সংক্ষেপে বললাম। এবং কেলভিন চক্র সর্বপ্রথম পর্যবেক্ষণ করা হয় কোথায়? ক্লোরেল্লা নামক একটা সামুদ্রিক শৈবাল। এই ক্লোরেল্লাতে মনে রাখবে সবচেয়ে বেশি সর্বাধিক সালোক সংশ্লেষ হয়, বা এতে কিন্তু তোমার যে ক্লোরোপ্লাস্ট সেটা কিন্তু অধিক পরিমাণে থাকে। এটা কোথায় দেখা যায়? এটাকে কিন্তু তোমার মহাকাশেও নিয়ে যাওয়া হয় এবং এটাকে এই কারণে বলা হয় স্পেস শৈবালও কিন্তু বলা হয়। স্পেস শৈবালও বলা হয়। কেন জানো? এটাকে মহাকাশ যানে নিয়ে যাওয়া হয়। এখানে প্রশ্ন থাকে যে মহাকাশ যানে কোন শৈবালটিকে নিয়ে যাওয়া হয়। তো মনে রাখবে ক্লোরেল্লাটিকে নিয়ে যাওয়া হয়। পরেরটা হচ্ছে সুভাষচন্দ্র বসু নিম্নলিখিত কোন ছদ্মনামে দেশ ত্যাগ করেন? সুভাষচন্দ্র বসু একটা বৃহৎ তার রাজনৈতিক জীবন। সুভাষচন্দ্র বসু তার মধ্যে তিনি আমরা জানি 1939 জাতীয় কংগ্রেস তিনি ত্যাগ করেছিলেন। করার পরে তিনি একটা দল গঠন করেন ফরওয়ার্ড ব্লক নামে। এটাও জানি আমরা 1939 ফরওয়ার্ড ব্লক মে মাসে তৈরি হয়েছিল। সেই তার পরবর্তীতে তাকে কিন্তু 1940 সালে কি করা হয়? তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করার জন্য তাকে 1940 কি করা হয়? গ্রেফতার করা হয়। গ্রেফতার হন সুভাষচন্দ্র বসু। পরবর্তীতে সুভাষচন্দ্র বসু গ্রেফতার হওয়ার পরে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে তিনি কিন্তু বাড়ি ফেরত আসেন এবং তাকে কিন্তু একটা নজরবন্দির মধ্যে রাখা হয় তার বাড়িতে, অর্থাৎ তার বাড়িতেই একটা নজরবন্দির মধ্যে রাখা হয়েছিল। কিন্তু তিনি সেই নজরবন্দিটাকে কিন্তু কাটিয়ে তার ভাইপো, তার নাম ছিল কি বলা হয় তাকে বলা হয় শিশির। তার নাম হচ্ছে শিশির কুমার বসু। সুভাষচন্দ্র বসুর ভাইয়ের ছেলে। তার সাহায্যে কিন্তু সুভাষচন্দ্র বসু 1941 17 জুলাই, কবে তিনি তাহলে বাড়ি ত্যাগ করেন? 17 জুলাই পুলিশের চোখে ফাঁকি দিয়ে তিনি কিন্তু গৃহ ত্যাগ করেন বা পালিয়ে যান। তিনি বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন ছদ্মনাম ধারণ করেছিলেন। ঠিক আছে, কোনো জায়গায় কাবলিওয়ালার ছদ্মবেশ বা কোথাও জিয়াউদ্দিনের ছদ্মবেশ। তো তিনি যখন বাড়ি ত্যাগ করেছিলেন তখন তার যে ছদ্মবেশ ছিল সেটার নাম হবে জিয়াউদ্দিন। পরবর্তীতে তিনি কেন বাড়ি ত্যাগ করেছিলেন? তিনি ত্যাগ করেছিলেন ব্রিটিশদের কাছ থেকে ভারতকে স্বাধীন করার উদ্দেশ্যে। তিনি কিন্তু রাশিয়ার উদ্দেশ্যে পাড়ি দেন এবং রাশিয়ার যিনি শাসক, তৎকালীন সময় কমিউনিস্ট শাসক ছিল, তাদের সাহায্য তিনি প্রার্থনা করেন, কিন্তু তারা কিন্তু সাহায্য করেনি। তারপরে তিনি আবার
সেইখান থেকে চলে যান জার্মানি, হিটলারের সঙ্গে কিন্তু সেখানে তিনি একটা সাক্ষাৎকার করেন এবং তার পরবর্তী তোমরা জানো সেখান থেকে জাপান, তারপরে জাপান থেকে অন্যান্য বিভিন্ন কিন্তু স্থানে, সিঙ্গাপুরে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। ওকে, নেক্সট প্রশ্নে আসি তাহলে। ভিলাই স্টিল প্ল্যান্ট কোন দেশের সহযোগিতায় গড়ে ওঠে? ভিলাই একটা স্টিল প্ল্যান্ট ভারতের, যেটা কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল? দারুণ একটি প্রশ্ন, দ্রুত অ্যান্সার করো। ভারতের উল্লেখযোগ্য যে তোমার স্টিল প্ল্যান্ট আছে, যেমন আমাদের দুর্গাপুর, পশ্চিমবঙ্গের দুর্গাপুর গড়ে ওঠে কাদের সহায়তায়? ব্রিটেনের সহায়তায় গড়ে উঠেছিল দুর্গাপুর। দেন সোভিয়েত রাশিয়ার সহায়তায় গড়ে ওঠে ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। তো ভিলাইটা মনে রাখবে কোথায় বলতে পারবে? ভিলাই এই লৌহ ইস্পাত প্ল্যান্টটা প্রথমে আমরা জানবো কোন রাজ্যে অবস্থিত। এটা অবস্থিত কোথায়? এটা অবস্থিত ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। কোথায় অবস্থিত? ছত্তিশগড় রাজ্যে। ওকে, নেক্সট, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যানথ্রোপোলজিক্যাল অর্থাৎ নৃবিদ্যা, নৃবিদ্যা নয়, অ্যানথ্রোপোলজি বলতে নৃবিদ্যা বোঝা হয়, কিন্তু এটা হবে নৃতাত্ত্বিক সংগঠন বা একটা নৃতাত্ত্বিক সার্ভে অফ ইন্ডিয়া। নৃতাত্ত্বিক বিষয়টা কি? নৃতাত্ত্বিক অর্থাৎ মানব, তোমার হচ্ছে মানব সংস্কৃতি বা মানব বিষয়ে কিন্তু গবেষণাকে বলা হয়, মানব বিষয়ে তোমার সার্ভেকে বলা হয় কিন্তু এই নৃতত্ত্ব। তো নৃতত্ত্ব সার্ভে যে ভারতের অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটার সদর দপ্তর কোথায়? অ্যান্সার হবে এটার সদর দপ্তর কলকাতাতে অবস্থিত। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, এটা কবে প্রতিষ্ঠা হয় একটু জেনে রাখো। প্রতিষ্ঠা হয় কবে এটা মনে রাখবে, এটা প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে। কবে এটা প্রতিষ্ঠা হয়? 1945 সালে। নেক্সট, গৃহস্থলীর বর্তনীতে বৈদ্যুতিক সরঞ্জামগুলি কি সমবায়ে যুক্ত থাকে? বলো সকলে। একদমই কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বিভিন্ন স্থানে এই প্রশ্নটি কিন্তু বিভিন্নবার এই প্রশ্নটি পরীক্ষায় এসেছে এবং শুধুমাত্র সমস্ত পরীক্ষার জন্যই এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। গৃহস্থলীর যে বর্তনী, বৈদ্যুতিক সরঞ্জামগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? অ্যান্সার হবে কি? শ্রেণী, সমান্তরাল নাকি মিশ্র সমবায়? পরের সবকটি হবে। এখানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে সমান্তরাল সমবায়ে এগুলো যুক্ত থাকে। পরেরটা হচ্ছে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বিপ্লবী প্রমথ রঞ্জন চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়? বিপ্লবী প্রমথ রঞ্জন চৌধুরী ইনি ছিলেন একজন বাঙালি বিপ্লবী। তো তাকে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ফাঁসি দেওয়া হয়েছিল? তো বিপ্লবী প্রমথ রঞ্জন চৌধুরী তিনি কিন্তু একজন ভারতের শহীদ ছিলেন, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল কোন ঘটনার পরিপ্রেক্ষিতে? আর্নেস্ট ডে হত্যা, দক্ষিণেশ্বর বোমা মামলা এবং বলা হচ্ছে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। অ্যান্সার হবে এখানে কি? এটা হবে দক্ষিণেশ্বর বোমা মামলা। দক্ষিণেশ্বর বোমা মামলা, যেই দক্ষিণেশ্বরে বোমা মামলা শুরু হয় 1925 সালে, দক্ষিণেশ্বর বোমা মামলা শুরু হয়। এখানে কিন্তু প্রায় 100 জন বিপ্লবীকে কি করা হয়? প্রায় 100 জন বিপ্লবীকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে বিপ্লবী প্রমথ রঞ্জন চৌধুরী ছিলেন এবং তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়। নেক্সট দেখো, পরেরটা অ্যান্সার করো সকলে। অশ্রুতে জীবাণুনাশক হিসাবে কিসের উপস্থিতি থাকে? অশ্রু, আমাদের যে চোখের অশ্রুতে জীবাণুনাশক হিসাবে কোনটির উপস্থিতি থাকে? একদমই সহজ প্রশ্ন, দ্রুত অ্যান্সার করো। অশ্রুতে থাকে কি? অশ্রুতে থাকে লাইসোজাইম। লাইসোজাইম হচ্ছে একটা উৎসেচক যেটা কিন্তু জীবাণুনাশক হিসাবে আমাদের অশ্রুতে থাকে। পরেরটা, কততম সংবিধান সংশোধনী আইনে পৌর শাসন ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয়? বলো সকলে, দ্রুত দ্রুত, একদমই অ্যান্সার হবে ঝড়ের বেগে। পৌর শাসন ব্যবস্থাকে, পৌর শাসন ব্যবস্থা এটা সম্পর্কে কোথায় আছে? দ্বাদশ তফসিলে আছে না? দ্বাদশ তফসিল, দ্বাদশ তফসিলে আছে পৌর স্বায়ত্ত শাসন ব্যবস্থা সম্পর্কে। তো পৌর শাসন ব্যবস্থা মনে রাখবে পঞ্চায়েত ব্যবস্থা যে বছরে
প্রবর্তিত বা যে বছরে পঞ্চায়েত ব্যবস্থাকে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয় সেই বছরেই কিন্তু মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা যেটাকে বলা হয় পৌর শাসন ব্যবস্থা সেটাকেও কিন্তু সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয়। সালটা হচ্ছে 1992 সালে। এবারে মূল প্রশ্নটা হচ্ছে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে? অ্যান্সার হবে এটা 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাকে সংবিধান স্বীকৃতি প্রদান করা হয়। পরে আজকের হোমওয়ার্ক তোমাদের এটা থাকবে, রেসার পিন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? রেসার পিন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? সকলে কিন্তু এটা কমেন্টে অ্যান্সার করে যাবে। ম্যালেরিয়ার প্রতিষেধকে, ডেঙ্গু প্রতিষেধকে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, নাকি ব্যথা উপশমে? দ্রুত এবং সকলে কিন্তু সঠিক উত্তর করে যাবে আজকের কমেন্ট বক্সে। এই উত্তরটা কিন্তু সকলের কাছ থেকে দেখতে চাই। পরের প্রশ্ন দেখো, ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত? ভীমবেটকা গুহা এটা কোন রাজ্যে অবস্থিত? ভীমবেটকা গুহা এটাতে আমরা জানি প্রাচীন যুগের নিদর্শন পাওয়া যায়, যুগের গুহা চিত্রের নিদর্শন পাওয়া যায়। ওকে, তো এই ভীমবেটকা গুহাটা কোথায় অবস্থিত? ভীমবেটকা গুহাটা অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে। মধ্যপ্রদেশ রাজ্যে এটা অবস্থিত। আচ্ছা, এটাকে কিন্তু ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয় কবে বলতো? ঐতিহ্যবাহী স্থান হিসাবে এটা মর্যাদা পায় কবে? 2003। যারা অ্যান্সার করলে এটাই সঠিক উত্তর হবে, 2003 সালে। ওকে, মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট 10 নম্বর প্রশ্ন, যেটা 28 জুলাই কোন দিবস পালন করা হয়? 28 জুলাই নিম্নের কোন দিবসটিকে পালন করা হয়? দ্রুত অ্যান্সার করো সকলে। সবকটি দিবস সম্পর্কে এখানে আলোচনা হবে অপশানে, কোনো চাপ নেই। তো তার আগে সকলে অ্যান্সার করো, 28 জুলাই কোন দিবস পালন করা হয়? সঠিক উত্তর কি হবে? 28 জুলাই পালন করা হয় কোন দিবস? সেটা হবে বিশ্ব হেপাটাইটিস দিবস হিসাবে পালন করা হয়। ওকে, স্বাস্থ্য দিবস এগুলো কিন্তু সবগুলো ওয়ার্ল্ড স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড জনসংখ্যা এবং ওয়ার্ল্ড হিমোফিলিয়া দিবসের কথা বলা হচ্ছে। ওয়ার্ল্ড স্বাস্থ্য দিবস কবে? 7ই এপ্রিল। 7ই এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। জনসংখ্যা দিবস কবে? বিশ্ব 11ই জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস। হিমোফিলিয়া দিবসটা কবে? বিশ্ব হিমোফিলিয়া দিবসটা কবে? সকলে বলো। 17ই কি? 17ই এপ্রিল। 7ই এপ্রিল স্বাস্থ্য দিবস, 17ই এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন করা হয়। সবগুলোই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য দিবসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। পরের প্রশ্নে আসি। উত্তর হয়ে গেল শো। তো কি করা যাবে? ডবল চাপ পড়ে গেল এখানে। তাহলে আরেকটা জিনিস জানাও তো সকলে, যখন এখানে তাই বলা হচ্ছে, তাহলে বলো বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিল? এটাও সকলে বলতে পারবে। তাহলে বলো বাংলার প্রথম নবাব কে ছিল? একটু তাহলে আলোচনা হোক। দেখো, প্রথম আমরা আসবো সালটা 1700, এটা সম্পর্কে আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে কয়েকদিন আগেই। 1717 সালে মুর্শিদ কুলি খাঁ, তাকে মুঘল সম্রাট ফারুক শিয়ার কি করেন? বাংলার সুবেদার হিসাবে নিযুক্ত করেন। এবং তিনি কি করেন? তিনি কিন্তু বাংলায় স্বাধীন নবাবীর পত্তন করেছিলেন, স্বাধীন নবাবীর সূচনা করেন বাংলায়। তাহলে কে? মুর্শিদ কুলি খাঁ। তিনি তার রাজধানী ঢাকা থেকে স্থানান্তরিত করে মুর্শিদাবাদে এনেছিলেন। ওকে, এবারে আমরা আসব পরবর্তীতে আরেকটি জায়গায়, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলার কাছে। সিরাজউদ্দৌলা ইনি ছিলেন আলীবর্দী খাঁর পরবর্তী শাসক, যিনি 1756 খ্রিস্টাব্দে কি করেন? সিংহাসনে বসেন। ইনি কি করেন? নবাব হন। এবং আমরা জানি 1757-তে পলাশির যুদ্ধ কবে হয়েছিল? পলাশির যুদ্ধ 23 জুন। 1757-র 23শে জুন পলাশির যুদ্ধ।
সেখানে কি করা হয়, এই সিরাজউদ্দৌলাকে ইংরেজ বাহিনীর পক্ষ থেকে লর্ড ক্লাইভ তিনি কিন্তু পরাজিত করেন এবং বাংলায় স্বাধীন নবাবীর কিন্তু এখানে একদমই কি হয়, অবসান ঘটে। তারপরে যারা নবাব হন তারা কিন্তু তারপর থেকে শুরু হয় দ্বৈত শাসন ব্যবস্থা। বাংলায় একজন শাসক ব্যবস্থা ছিল, দ্বৈত শাসন ব্যবস্থা, যেখানে তোমার মীর কাসিম, মীর জাফর তারা কিন্তু পরবর্তীতে শাসক হতে থাকে এবং এইভাবে কিন্তু পরে নিজাম উদ্দৌলা এবং মুবারক উদ্দৌলা পর্যন্ত আসে। মুবারক উদ্দৌলা মনে রাখবে এনার সময়ে বাংলার শেষ নবাবী শেষ হয়, কারণ এনার সময়ে ওয়ারেন, এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়, ওয়ারেন হেস্টিংস কি করেন, দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ করেন। তাহলে দ্বৈত শাসন ব্যবস্থা কে বিলোপ করেন, সেটা হবে ওয়ারেন হেস্টিংস বিলোপ করেন। এবং কবে বিলোপ করেন, 1772। মনে রাখবে 1772 ছিল সেই সাল যেই সালে নবাবীর কিন্তু একদমই এখানে আর কোনো নাম নিশান ছিল না। ওকে, পরের প্রশ্ন, সমুদ্রগুপ্ত কার ছদ্মনাম? সমুদ্রগুপ্ত ছদ্মনামে কে লিখতেন? দ্রুত অ্যান্সার হবে এটার, সমুদ্রগুপ্ত ছদ্মনাম কার ছদ্মনাম ছিল? অ্যান্সার হবে কার? সমুদ্রগুপ্ত ছদ্মনামে লিখতেন কবি লেখক পূর্ণেন্দু পত্রী, তিনি লিখতেন। পরেরটা, কোন ভিটামিন মানুষের মূত্রের সাথে নির্গত হয়? নির্মের কোন ভিটামিনটি মানুষের মূত্রের মাধ্যমে নির্গত হয়ে যায়? অ্যান্সারটা কিন্তু একদম বেসিক অ্যান্সার। কিভাবে দেখো, এখানে দুটো জিনিস আমাদের দেখতে হবে। প্রথমটা আমরা দেখি, জলে দ্রবণীয় ভিটামিন। জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলি? জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন সি এবং B12, তাই তো? বি কমপ্লেক্স এবং ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। এই দুটি ভিটামিনই কিন্তু জলে দ্রবণীয় হওয়ার জন্য মূত্রের মাধ্যমে এগুলো নির্গত হয়। তো অ্যান্সার হবে এখানে অবভিয়াসলি অপশন সিতে আছে, অপশন বিতে আছে ভিটামিন সি, ওটাই অ্যান্সার হবে। আর বাকি এই ভিটামিন কে, ডি, ই, এ প্রভৃতি হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, সুতরাং ওইগুলো কিন্তু তোমার মূত্রের মাধ্যমে নির্গত হয় না। নেক্সট, ইউরোপের দুর্বল মানুষ কাদের বলা হয়? ইউরোপের দুর্বল মানুষ, বা এই প্রশ্নটা এইভাবেও থাকে যে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কাদের? তুরস্ক, ইউক্রেন, আর্মেনিয়া, বেলারুশ, কোন দেশটিকে বলা হয় ইউরোপের দুর্বল মানুষ? অ্যান্সারটা হবে, করো সকলে, কি হবে? সঠিক উত্তর হবে এখানে ইউরোপের দুর্বল মানুষ বলা হয় তুরস্ককে। তুরস্কের রাজধানী কি সকলে কমেন্টে জানাও। এবং কেন বলা হয় বলতো? তুরস্ক কিন্তু একটা সময় পর্যন্ত খুবই খুবই স্ট্রং একটা সুপার পাওয়ার ছিল ওয়ার্ল্ডের। অটোমান সাম্রাজ্য এখানে শাসন করত, কিন্তু তুরস্ক অটোমান সাম্রাজ্যের অবসানের পর থেকে তুরস্ক কিন্তু অনেকটা ব্যাকডেটেড হয়ে যায়, অনেকটা কিন্তু পিছিয়ে পড়ে পশ্চিমী বিশ্বর থেকে, এবং তৃতীয় বিশ্বের একটা দেশের দিকে কিন্তু চলে যায় তুরস্ক। এই কারণে তুরস্ককে বলা হয় ইউরোপের রুগ্ন মানুষ। ওকে, নেক্সট, মধ্যযুগীয় ভারতে মনসবদারি প্রথা কেন চালু হয়েছিল? মধ্যযুগীয় ভারতে মনসবদারি প্রথা চালু হয়েছিল জানো তোমরা? কে প্রবর্তন করে সেটা সকলেই বলো। কে প্রবর্তন করেন মনসবদারি প্রথা? প্রবর্তন করেছিলেন কে? মুঘল সম্রাট আকবর। আকবর এটা চালু করেন। পরীক্ষায় থাকে প্রশ্ন, মনসবদারি প্রথা কে চালু করেছিল? তো মনে রাখবে এটা আকবর এটা চালু করে। আকবর কি কারণে চালু করেছিল? প্রশাসনিক ব্যবস্থা বা একটা সেনাবাহিনীতে স্বচ্ছ নিয়োগ, সেনাবাহিনীতে নিয়োগের সুবিধার্থে কিন্তু এটা তিনি করেছিলেন। অ্যান্সার হবে এখানে দেখো অপশন বি, সেনাবাহিনীতে পদমর্যাদা নিরিখে সুস্পষ্ট একটা নিয়োগ পদ্ধতি বানানোর জন্য তিনি মনসবদারি প্রথা, মনসব কথার অর্থ হচ্ছে কি পদমর্যাদা, তো এটা হচ্ছে তোমার সেনাবাহিনীতে নিয়োগের সুবিধার্থে তিনি করেন এটা। নেক্সট দেখো, নিচের কোনটি একটি ওপেকের সদস্য নয়? কোন দেশটি ওপেকের সদস্য নয়? ওপেক কথার অর্থ কি? অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, একটা
পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিগুলির একটা অর্গানাইজেশন হচ্ছে ওপেক। ওপেক আমরা জানি, ওপেক কোথায় অবস্থিত, এটা প্রতিষ্ঠা হয় কবে বলো, প্রতিষ্ঠা হয় কবে, সদর দপ্তর কোথায়, এগুলো আমাদের জেনে রাখা উচিত। সদর দপ্তর পরীক্ষায় খুবই আসে, ওপেকের সদর দপ্তর কোথায়। তো ওপেক প্রতিষ্ঠা হয়েছিল কবে, 1960-এ প্রতিষ্ঠা হয় ওপেক। ওকে, ওপেকের সদর দপ্তর কোথায়, এটা হবে ভিয়েনা। ভিয়েনা কোথাকার রাজধানী বলো, ভিয়েনাতে এটা প্রতিষ্ঠা হয়। ভিয়েনা কোথায়, ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়া, অস্ট্রিয়া ইউরোপিয়ান কান্ট্রি, ঠিক আছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত ওপেকের সদর দপ্তর। নোট করে রাখো সকলে। এবারে আমরা দেখব ওপেক, ওপেকের মোট কতগুলি সদস্য দেশ আছে। মনে রাখবে ওপেকের সদস্য দেশ আছে কতগুলি, 13টি, তার মধ্যে ব্রাজিল নেই। কোন কোন দেশ আমরা একটু দেখে রাখবো। অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ মেম্বার বা সদস্য দেশ সমূহ। ওকে, সেগুলো কি কি, এক হচ্ছে আলজেরিয়া, অ্যাঙ্গোলা, কুয়েত, ইরান, ইউএই, ভেনেজুয়েলা, ইরাক, সৌদি আরব, লিবিয়া, রিপাবলিক অফ কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি এবং আরেকটি হচ্ছে নাইজেরিয়া এবং গ্যাবন। এই 13টি দেশ হচ্ছে ওপেকের কিন্তু বর্তমান সদস্য দেশ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি একটি কোন নদীটি হিমালয়ের থেকে প্রাচীন, কোন নদীটি হিমালয়ের থেকেও প্রাচীন বলো সকলে। হিমালয়ের থেকেও প্রাচীন নদী কোনটি, অ্যান্সার হবে সেটা শতদ্রু নদী, সিন্ধুর উপনদী শতদ্রু হচ্ছে হিমালয়ের থেকেও প্রাচীন। টিডব্লিউএস একাডেমি অ্যাপে নতুন ব্যাচ শুরু হয়ে গেছে, যদি ভর্তি না হয়ে থাকো আজই ভর্তি হয়ে যাও আমাদের টিডব্লিউএস একাডেমিতে। সেরা চাকরির প্রস্তুতি নিতে আমাদের টিচারদের কাছ থেকে, এবং আমাদের এই ব্যাচে তোমরা ভর্তি হলে কিন্তু বিভিন্ন ফিচার্স পাবে যেগুলো কিন্তু অন্য কোথাও তোমরা পাবে না, বা ইউটিউব ক্লাসেও কিন্তু পাবে না। এবং অভিজ্ঞ টিচারদের থেকে এখানে তোমরা ক্লাস করতে পারবে, ডাউট ক্লিয়ারিং সেশন পাবে। আমাদের 25টা ব্যাচ ডব্লিউবিপি এসআই মেনের জন্য আছে, যেখানে তোমরা ভর্তি হতে পারো। সেখানে ভর্তি হলে তোমরা কিন্তু 3 মাস ক্লাস পাবে, ডিউরেশনের ক্লাস 8 মাস ধরে ক্লাসগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তো আজই কিন্তু যুক্ত হয়ে যাও 25টা ব্যাচে। আরেকটি হচ্ছে প্রয়াস ব্যাচ, পিএসসি ক্লার্কশিপের ডেসক্রিপটিভের জন্য, যারা পিএসসি ক্লার্কশিপের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একটা ব্যাচ আছে, যেটা হচ্ছে বেঙ্গলি এবং ইংলিশ যে ডেসক্রিপটিভ পরীক্ষা হয় তোমাদের, তার জন্য প্রয়াস ব্যাচ। তো আজই যুক্ত হও টিডব্লিউএস একাডেমি অ্যাপে, সময় থাকতে যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু তোমরা টাইম নষ্ট করো না, একদমই পড়াশোনার জন্য টাইম নষ্ট করলে মোটেই চলে না। দ্রুত যুক্ত হও এবং প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। পরের প্রশ্নে আসবো, নিম্নের কে কলকাতায় ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। ইম্পেরিয়াল লাইব্রেরিটা কে প্রতিষ্ঠা করেছিলেন কলকাতাতে। কলকাতায় ইম্পেরিয়াল লাইব্রেরি কে প্রতিষ্ঠা করেন, দ্রুত অ্যান্সার হবে লর্ড কার্জন প্রতিষ্ঠা করেন। পরেরটা হচ্ছে পেডিমেন্ট সৃষ্টি হয় বায়ু ও নদীর ক্ষণস্থায়ী মিলিত ড্যাশের ফলে। পেডিমেন্টটা কি, পেডিমেন্ট বলা হয়, পেডিমেন্ট হচ্ছে যে বায়ু প্রবাহ, একটা বায়ু মরুভূমি অঞ্চলে যে বায়ু প্রবাহগুলো হয়ে থাকে সাধারণত ওই পেডিমেন্ট দেখা যায় কোথায়, মরু অঞ্চলে দেখা যায়। তো পেডিমেন্টটা হচ্ছে যখন এই বায়ু যখন প্রবাহিত হয় তাতে ছোট ছোট বালির টুকরো, ছোট ছোট যে তোমার পাথরের টুকরো, বালিকণা যেগুলো থাকে, সেইগুলো কি হয়, সেইগুলো কিন্তু তার যে ক্ষয়কার্যের ক্ষমতা সেটা কিন্তু অনেকটা বেশি হয়। সেইগুলো পেডিমেন্টগুলো পরবর্তীতে কি হয়, মরু অঞ্চলে যে সমস্ত পর্বত থাকে সেই পর্বতের পাদদেশে বায়ু এবং সেখানে যে জলাধার থাকে সেই জলাধারের একটা কিন্তু কার্যের ফলে, জলাধার এবং নদী বা যেটা বলতে পারো বায়ু এবং নদীর ক্ষণস্থায়ী একটা মিলিত কার্যের ফলে কিন্তু একটা সমভূমি তৈরি করে, সমভূমি অঞ্চল টাইপের পাদদেশীয় পর্বত, পাদদেশীয় সমভূমি বলতে পারো এটাকে, তৈরি করে। তো পেডিমেন্ট হচ্ছে একটা কি, তাহলে এটা একটা সমভূমি, এটা হচ্ছে বায়ু ও নদীর ক্ষণস্থায়ী মিলিত কিসের ফলে, ক্ষয় কার্যের ফলে কিন্তু গঠিত একটা সমভূমি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন, কত সালে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন গঠন করা হয়। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো, ইসরো কবে গঠিত হয়, একদমই বেসিক প্রশ্ন, ইসরো কবে গঠিত হয়, ইসরো সদর দপ্তর কোথায়, ইসরো কে প্রতিষ্ঠা করে, মুখস্থ ঠোঁটস্থ রাখতে হবে তোমাদের। ইসরো প্রতিষ্ঠা হয় 1969, ইসরো সদর দপ্তর বেঙ্গালুরু সদর দপ্তর, একদমই মুখে বলছি। তারপরে হচ্ছে ইসরোর বর্তমান চেয়ারম্যান কে, চেয়ারম্যান কে, এস
সোমনাথ, ইনি হচ্ছেন ইসরোর বর্তমান চেয়ারম্যান। তারপরে ইসরোর প্রতিষ্ঠাতাকে, বিক্রম সারাভাইকে বলা হয় ইসরোর প্রতিষ্ঠাতা। নেক্সট দেখো, কোন দুটি নদীর মধ্যবর্তী স্থানে প্রাচীন তক্ষশিলা অবস্থিত ছিল? তক্ষশিলা কিসের জন্য বিখ্যাত ছিল? তক্ষশিলা বাণিজ্যিক কেন্দ্র ছিল এবং একটা শিক্ষা কেন্দ্র ছিল তক্ষশিলা, আমরা জানি। এবং একটা তোমার বিখ্যাত তোমার বলা যেতে পারে মহাজনপদের রাজধানী ছিল। সেই মহাজনপদটির নাম কি? সেটা হচ্ছে গান্ধার মহাজনপদের রাজধানী ছিল। ওকে, তাহলে এটা কোথাকার রাজধানী ছিল? গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা। যেই তক্ষশিলাটা কোথায়, কোন দুটি নদীর মধ্যবর্তী স্থানে ছিল? অ্যান্সার হবে সিন্ধু ও ঝিলম নদীর মধ্যবর্তী স্থানে। মানবদেহের কোন গ্রন্থি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে কোন গ্রন্থিটি? পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল আর হাইপোথ্যালামাস। অ্যান্সার হবে কি? দেখা মাত্র এটার উত্তর হবে কি? হাইপোথ্যালামাস। এটা হচ্ছে শরীরের তাপমাত্রা, শরীরের তৃষ্ণা, মানুষের যে তৃষ্ণা, তারপরে ঘুম, আবেগ, তারপরে বলা যেতে পারে মেজাজ ইত্যাদি কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে এই। হ্যাঁ, আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে ক্ষুধা, মানুষের যে ক্ষুধা, এটাকেও মানবদেহের নিয়ন্ত্রণ করে কারা? হাইপোথ্যালামাস গ্রন্থিটি কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। নেক্সট, বন্দি জীবন গ্রন্থটির লেখককে? 23 নম্বর প্রশ্নটা দারুণ একটি প্রশ্ন। বন্দি জীবন, এটাকে তোমরা বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সেরও প্রশ্ন। এবার অনেকে বলবে স্যার কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন হয় এটা? দেখো, বন্দি জীবন যে গ্রন্থটি, এটা একজন ব্যক্তি যিনি লিখেছিলেন, তিনি ভারতের ছিলেন বিপ্লবী, তাই তো? শচীন্দ্রনাথ সান্যাল তিনি লিখেছিলেন এবং তিনি ছিলেন ভারতের একজন বিপ্লবী। এবং এটা অনেকে বলবে যে বিপ্লবী, তাহলে এটা কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে হয়? এটা, এই গ্রন্থটি কিন্তু তিনি লিখেছিলেন অনেক আগে, কিন্তু এটা প্রকাশিত হয় এই গ্রন্থটি, বন্দি জীবন শৃঙ্খলের জীবন, সেই প্রকাশিত হয়েছিল কবে? 2023 সালে এটা প্রকাশিত হয়। ঠিক আছে, 2023 সালের অক্টোবরে এটা প্রকাশিত হয়েছে। নেক্সট, বাঁশ কি জাতীয় উদ্ভিদ? বাঁশ কি জাতীয় উদ্ভিদ বলো সকলে? সঠিক উত্তর হবে বাঁশ হচ্ছে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদের উদাহরণ। নেক্সট হচ্ছে, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। কার উক্তি? এই উক্তিটি কার? সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই, এই উক্তিটি একজন বিখ্যাত ব্যক্তির উক্তি। সেটা কার উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, চণ্ডীদাস নাকি ঈশ্বর গুপ্ত? অ্যান্সার হবে এখানে চণ্ডীদাসের এটা কিন্তু উক্তি। চণ্ডীদাস কে ছিলেন? ইনি ছিলেন মধ্যযুগের একজন কবি ছিলেন চণ্ডীদাস। তিনি কিন্তু লিখেছিলেন বা বলেছিলেন এই উক্তিটি। কোন দেশের যুদ্ধ ঘোষণা ও শান্তি স্থাপন করতে পারেন? এটা হবে কোন দেশের সাথে। ঠিক আছে, কোন দেশের সাথে ভারতের কে বা কোন ব্যক্তি যুদ্ধ ও শান্তি স্থাপন করতে পারেন? অ্যান্সার হবে কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংসদ আর প্রতিরক্ষা মন্ত্রী। অ্যান্সার হবে রাষ্ট্রপতি। তিনি কিন্তু কোনো দেশের সাথে যুদ্ধ ঘোষণা ও শান্তি স্থাপন করতে পারেন। কিন্তু এখানে কিন্তু রাষ্ট্রপতি একা করতে পারেন না, তিনি কিন্তু তার এই কর্মটি করার জন্য, কোনো দেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার জন্য সংসদের পরামর্শ নিয়ে থাকেন। সাংসদদের পরামর্শ বা পার্লামেন্টের পরামর্শ ক্রমেই তিনি এটা করেন। পরেরটা হচ্ছে, জলঢাক নদীর উৎস হলো কি? জলঢাক নদী এটা কোথা থেকে উৎস লাভ করেছে? জলঢাক নদী এটা হচ্ছে যমুনার উপনদী এবং এটা হচ্ছে তোমার উত্তরবঙ্গের, আমাদের উত্তরবঙ্গের একটা গুরুত্বপূর্ণ নদী। ঠিক আছে, এটার উৎস কোথায়? মনে রাখবে, এটার উৎস হচ্ছে দিব্যাং হ্রদ। এই দিব্যাং হ্রদটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত সিকিমে, সিকিম রাজ্যে অবস্থিত দিব্যাং হ্রদ, সেখান থেকে এটা উৎস লাভ করেছে। পরেরটা হচ্ছে, মাদুরাই কাদের রাজধানী ছিল? মাদুরাই কোনটির রাজধানী ছিল? কোন বংশের রাজধানী ছিল? অ্যান্সার হবে কোথাকার বলো? মাদুরাই কোথাকার রাজধানী ছিল? সঠিক উত্তর হবে চোল, পল্লব, রাষ্ট্রকূট, পাণ্ড্য। অ্যান্সার হবে এখানে এই পাণ্ড্যদের রাজধানী ছিল মাদুরাই। পাণ্ড্যরা কোথায় রাজত্ব করতো? এটা দক্ষিণ ভারতে। মাদুরাইটা এখন বর্তমানে আমাদের তামিলনাড়ু রাজ্যের মধ্যে আসে, তাই তো?
মাদুরাই শহর, সেই মাদুরাই শহরটা কিন্তু পাণ্ড্যদের আগে রাজধানী ছিল। রাসায়নিকভাবে অ্যাসপিরিন কি? রাসায়নিকভাবে অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি? অ্যাসপিরিন ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? অ্যাসপিরিন হচ্ছে এক ধরনের ওষুধ যেটা সাধারণ মাথা ব্যথা বা জ্বর প্রভৃতি কিন্তু উপশম করতে ব্যবহার করা হয়। তো অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি? অ্যাসিটিল স্যালিসিলিক অ্যাসিড, সোডিয়াম স্যালিসিটেল এবং মিথাইল স্যালিসিটেল, আর বলা হচ্ছে ইথাইল স্যালিসিটেল। অ্যান্সার এখানে হবে কোনটি? সেটা হচ্ছে অ্যাসিটাইল স্যালিসিলিক অ্যাসিড। সংকেত হচ্ছে C9H8OH। সংকেতটা মনে রাখা জরুরি, কারণ কোনো জায়গায় কিন্তু এইভাবে তোমার বলে না দিতেও পারে, সংকেতটা তোমার দিতে পারে যে রাসায়নিক অ্যাসপিরিনের সংকেতটা কি। তখন তোমরা যদি এটা মনে রাখো, একটু আপচাপচা মনে থাকলেও কিন্তু অপশন দেখে উত্তর করতে পারবে। লাস্ট প্রশ্ন, স্কটল্যান্ড অফ ইস্ট নামে পরিচিত বিভিন্ন শহর বিভিন্ন নামে পরিচিত আমরা জানি, যেমন একটু আগেই পড়ছিলাম মাদুরাই শহর। মাদুরাই শহরকে কি বলা হয়? সিটি অফ ফেস্টিভ্যাল বলা হয়, উৎসব নগরী বলা হয় না মাদুরাইকে। তারপরে বলা হয় মাদুরাইকে বলা হয় এথেন্স অফ ইস্ট ও বলা হয়ে থাকে মাদুরাইকে। এথেন্স হচ্ছে গ্রিসের, এথেন্স অফ ইস্ট বলা হয় মাদুরাইকে। স্কটল্যান্ড অফ ইস্ট বলা হয় কোন শহরটিকে? সেটা হবে মেঘালয়কে বলা হয় পূর্বের স্কটল্যান্ড। আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। আশা করব ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সকলে কমেন্টে জানাবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখানে ক্লাসটি শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। টাটা।